ধূমপান, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। সুতরাং আমরা অনুরোধ করব শ্রোতা তার বয়স সম্পর্কে সম্পূর্ণ বিবেচক থাকবে। হরর, কমেডি এই নিয়েই আমাদের ক্ষেত্র, সেন্সাস ভয়েস। তা শুনতে হলে চলে আসো আমাদের এই চ্যানেল সেন্সাস ভয়েস। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পিঁপড়া আসলে একটি ক্ষুদ্রতম কীট, কিন্তু আসলে কি সত্যিই ক্ষুদ্রতম? আজ আপনাদের জন্য বিখ্যাত বাংলাদেশি পরিচালক এবং লেখক হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প পিঁপড়া পরিবেশন করা হলো। হুমায়ুন আহমেদ জন্মগ্রহণ করেন 13ই নভেম্বর 1948 খ্রিস্টাব্দে। তিনি একজন লেখকের পাশাপাশি চলচ্চিত্র পরিচালক, নাট্যকার এবং রসায়ন শাস্ত্রের অধ্যক্ষ ছিলেন। তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। তিনি তার চলচ্চিত্র নির্দেশনায় 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে থাকেন। আজকের গল্পটি নেওয়া হয়েছে হুমায়ুন আহমেদের ছোট্ট গল্প সংকলন নির্বাচিত ভূতের গল্প সমগ্র থেকে। গল্প পাঠে তমজিৎ দাস, গল্পের সূত্রধার আমি জিৎ চক্রবর্তী। গল্পের অন্যান্য চরিত্রে আমি জিৎ চক্রবর্তী ও তমজিৎ ঘোষ। শুরু হচ্ছে আজকের গল্প, হুমায়ুন আহমেদ রচিত পিঁপড়া, অনলি অন সেন্সাস ভয়েস চ্যানেলে। আপনার অসুখটা কি বলুন? রোগী কিছু বলল না, পাশে বসে থাকা সঙ্গীর দিকে তাকালো। ডক্টর নুরুল আফসার এমআরসিপি ডিপিএস অত্যন্ত বিরক্ত হলো। তার বিরক্তির 3টি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে 8টা বেজে গেছে, রোগী দেখা বন্ধ করে বাসায় যেতে হবে। আজ তার শালিকার জন্মদিন। এবং দ্বিতীয় কারণ হচ্ছে গ্রাম থেকে আসা রোগী তিনি পছন্দ করেন না। এরা হয় বেশি কথা বলে, নয় একেবারেই কথা বলে না। ভিজিটের সময় হলে দরদাম করার চেষ্টা করে, হাত কচলে মুখে তেল তেলে ভাব ফুটিয়ে বলে, কিছু কম করা যায় না ডাক্তার সাহেব, গরিব মানুষ আছি। আজকের এই রোগীকে অপছন্দ করার তৃতীয় কারণটি তেমন গুরুত্বপূর্ণ নয়, তবু নুরুল আফসার সাহেবের কাছে এই কারণটি প্রধান বলে মনে হচ্ছে। লোকের চেহারা নির্বোধের মতো। এই ধরনের লোক নিজের অসুখটাও ঠিকমতো বলতে পারে না, অন্য একজনের সাহায্য লাগে। বলুন, তাড়াতাড়ি বলুন, আমার অন্য কাজ আছে। লোকটা কিছু বলল না, গলা ঝাঁকার দিয়ে সঙ্গীর দিকে তাকালো। ভাবখানা এমন যে অসুখের কথাবার্তা সঙ্গীতেই বলবে, সেও কিছু বলছে না। ডক্টর নুরুল আফসার হাতঘড়ির দিকে এক ঝলক তাকিয়ে বললেন, গরু ছাগল তো তার কি অসুখ বলতে পারে না? তাদের অসুখ অনুমানে ধরতে হয়। আপনি তো আর গরু ছাগল না মশাই। আরে চুপ করে আছেন কেন? আপনার নাম কি? রোগী কিছু বলল না। তার সঙ্গী বলল, উনার নাম মকবুল, মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়া। নামটা অন্য আরেকজনকে বলে দিতে হচ্ছে। আরে আপনি কি কথা বলতে পারেন না? পারি। কি নাম আপনার? মোহাম্মদ মকবুল হোসেন ভুইয়া। বয়স কত? 52। আচ্ছা, আপনার সমস্যাটা কি? রোগী মাথা নিচু করে ফেলল। নুরুল আফসার সাহেবের ধারণা হলো অস্বস্তিকর কোনো অসুখ, যা বিবরণ সরাসরি দেওয়া মুশকিল। আর তো সময় দিতে পারবো না, আমাকে এক জায়গায় যেতে হবে। যদি কিছু বলার থাকে এক্ষুনি বলবেন, না বলা থাকলে চলে যান। রোগী আবার গলা খাকারে দিল। তার সঙ্গী বলল, মানে উনার অসুখ কিছু নাই। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অসুখ কিছু নেই? তাহলে এসেছেন কেন? উনারে পিঁপড়ায় কামড়া। কি বলেন? পিঁপড়ায় কামড়ায়, পিঁপড়া, পিপিলিকা। ডাক্তারি করতে গেলে অধৈর্য হওয়া চলে না, রোগীদের সঙ্গে রাগারাগি করাও চলে না, এতে পশার কমে যায়। রোগের বিবরণ শুনে বিস্মিত হওয়া পুরোপুরি নিষিদ্ধ। রোগের ধরন ধারণ যতই অদ্ভুত হোক,
ভান করতে হয় এই যে এই জাতীয় রোগের কথা তিনি শুনেছেন এবং চিকিৎসা করে আরাম করেছেন। নুরুল আফসার সাহেবের ডাক্তারের এই সব সহজ সরল নিয়মকানুন নিষ্ঠার সঙ্গে মানে আজ মানতে পারলেন। ধমকেশ্বরে বললেন, পিঁপড়ায় কামড়ায় মানে? রোগী পকেটে হাত দিয়ে এক টুকরো কাগজ বার করে বললেন, চিঠিটা পড়েন। এটা আবার কার চিঠি? কাশেম সাহেব, আরে ধুরে, আবার কাশেম সাহেবটাই বা আবার কে? এমবিবিএস ডাক্তার আমাদের অঞ্চলের, খুব ভালো ডাক্তার। উনি আপনার কাছে আমারে পাঠাইছেন, বলছেন নাম বললে আপনি চিনবেন। নুরুল আফসার সাহেব কাশেম নামে কোনো ছাত্রের নাম মনে করতে পারলেন না। কাশেম বহু প্রচলিত নামের একটি। ক্লাসে প্রতি বছরই দু একজন কাশেম থাকে। হে কোন কাশেম কে জানে? স্যার চিনছেন? চিনি না বলাটাই ঠিক হবে না। পুরনো ছাত্ররা রোগী পাঠায়, এদেরকে খুশি রাখা দরকার। কাজেই আফসার সাহেব শুকনো হাসি এসে বললেন, হ্যাঁ চিনেছি। কি লিখেছে দেখি? উনি স্যার আপনারে সালাম দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, দেখি চিঠিটা দেখি। চিঠি থেকে ডাক্তার সাহেবের ভ্রু কুঞ্চিত হলো। বাঙালি জাতির সবচেয়ে বড় দোষ হলো এরা কোনো জিনিস সংক্ষেপে করতে পারে না। দুপাতা এক চিঠি ফেলে বসেছেন। তিনি বললেন, পরম শ্রদ্ধেয় স্যার, আমার সালাম জানবেন। আমি 73 ব্যাচের ছাত্র। আপনি আমাদের ফার্মাকোলজি পড়াতেন। আপনার বিষয়ে আমি সর্বোচ্চ নাম্বার পেয়েছিলাম। সেই উপলক্ষে আপনি আপনার বাসায় আমারে চায়ের দাওয়াত দিয়েছিলেন। আশা করি আপনার মনে পড়েছে। যাই হোক, আমি মকবুল সাহেবকে আপনার কাছে পাঠাচ্ছি। মকবুল ওই অঞ্চলের একজন বিখ্যাত ধনবান ব্যক্তি। সে বছর চারেক ধরে অদ্ভুত এক ব্যাধিতে ভুগছে। একে ব্যাধি বলা চলে না, কিন্তু অন্য কোনো নাম আমি পাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে তাকে সবসময় পিঁপড়ায় কামড়ায়। বুঝতে পারছি বিষয়টা আপনার কাছে খুব হাস্যকর বলে মনে হচ্ছে। শুরুতে আমার কাছেও মনে হয়েছিল। আমি ভেবেছিলাম এটা এক ধরনের মানসিক ব্যাধি। বর্তমানে আমার সেই ধারণা পুরোপুরি ভেঙে গেছে। কারণ আমি নিজেও লক্ষ্য করেছি, মকবুল সাহেব বসলেই শাড়ি বেঁধে পিঁপড়া তার কাছে আসতে থাকে। পীর ফকির, তাবিজ, ঝাড়ফুঁক যাতে আদিভৌতিক চিকিৎসা সবই করানো হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি স্যার। আমি কোনো উপায়ন্ত না দেখে আপনার কাছে পাঠালাম। আপনি দয়া করে ব্যাপারটা হেসে উঠিয়ে দেবেন না। বিনীত আপনার একান্ত অনুগত ছাত্র আব্দুল কাসেম। ডক্টর সাহেব রোগীর দিকে তাকালেন। রোগী পাথরের মতো মুখ করে বসে আছে। গায়ে ফতুয়া ধরনের জামা, পরনে লুঙ্গি। অত্যন্ত ধনবান ব্যক্তির পোশাক নয়। ডাক্তার সাহেব কি বলবেন বুঝতে পারলেন না। কিছু একটা বলতে পারেন। মকবুল আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। এই জাতীয় ভর যন্ত্রণার কোনো মানে হয় না। পিঁপড়ায় কামড়ায় আপনাকে? জি স্যার, এক জায়গায় বসে থাকলেই পিঁপড়ে এসে ধরে। নুরুল আফসার সাহেব একবার ভাবলেন বলবেন, আপনি কি রসগোল্লা নাকি যে পিঁপড়ায় ছেকে ধরবে? শেষ পর্যন্ত বললেন না। বড় কষ্টে আছি স্যার, যদি ভালো করে দেন সারা জীবন কেনা গোলাম হইয়া থাকবো। টাকা পয়সা কোনো ব্যাপার না স্যার, টাকা যা লাগে লাগুক। আপনার কি অনেক টাকা? জি স্যার। আচ্ছা শুনি, আপনার কি পরিমাণ টাকা আছে? রোগী কোনো জবাব দিল না। রোগীর সঙ্গী বলল, মকবুল ভাইয়ের কাছে টাকা পয়সা কোনো ব্যাপার না স্যার, 1-2 লাখ ওনার হাতের ময়লা আছে। নুরুল আফসার সাহেব এই প্রথম খানিকটা কৌতূহল হলেন। লাখ টাকা ফতুয়া গায়ে লুঙ্গি পরা এই লোকটির হাতে ময়লা, বিশ্বাস করতে কষ্ট হয়। তিনি নিজেও একজন ধনবান ব্যক্তি। ফিক্সড ডিপোজিটে তার 11 লাখ টাকার মতো আছে। এই টাকা সঞ্চয় করতে গিয়ে জীবন পানি করে দিতে হয়েছে। ভোর 6টা থেকে রাত 12টা এক মুহূর্তের বিশ্রাম নেই। একমাত্র ছুটির দিনে শুক্রবারটাও তিনি কাজে লাগান। সকালের ফ্লাইটে চিটাগং যান, লাস্ট ফ্লাইটে ফিরে আসেন। ওখানকার একটা ক্লিনিকে বসেন। ওই ক্লিনিকের তিনি কনসাল্টিং ফিজিশিয়ান। আর এই লোককে দেখে তো মনে হয় না সে কোনো কাজকর্ম করে। নির্বোধের মতো এই লোক এত টাকা করে কি করে? নুরুল আফসার সাহেবের মেজাজ খারাপ হয়ে গেল। মকবুল ক্ষীণস্বরে বলল, রোগটা যদি সারাই দেন। এটা কোনো রোগ না। আমি এমন কোনো রোগের কথা জানি না যে রোগে দুনিয়ার পিঁপড়া এসে কামড়ায়। অসুখটা আপনার মনে। আমি সাইকিয়াট্রিস্টের ঠিকানা লিখে দিচ্ছি, তার সঙ্গে কথা বলুন। আপনার যে সমস্যা, এই সমস্যার সমাধান আমার কাছে নেই। নুরুল আফসার সাহেব বাক্যটা পুরোপুরি শেষ করলেন, কারণ একটা অদ্ভুত দৃশ্যে তার চোখ আটকে গেল।
তিনি দেখলেন টেবিলের উপরে রাখা মকবুলের ডান হাতের দিকে এক সারি লাল পিঁপড়ে ঘুরছে। পিঁপড়েরা সচরাচর এক লাইনে চড়ে, এরা 3টে লাইন করে করছে। ডাক্তার সাহেবের দৃষ্টি লক্ষ্য করে মকবুলও তাকালো পিঁপড়া শাড়ির দিকে। সে কিছু বলল না বা হাতও সরিয়ে নিল না। নুরুল আফসার সাহেব বললেন, এই পিঁপড়াগুলো কি আপনার দিকে আসছে? জি স্যার, আরে বলেন কি? পায়েও পিঁপড়ে ধরছে। এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারি না। নুরুল আফসার সাহেবের কাছে এগিয়ে এলেন, উঁচু হয়ে বসলেন। সত্যি সত্যি দুসারি পিঁপড়া লোকটার পাহাড় দিকে এগোচ্ছে। মকবুল সাহেব, জি স্যার, আমার একটা জরুরি কাজ আছে, চলে যেতে হচ্ছে। আপনি কাল একবার আসবেন? আসতে কি পারবেন? অবশ্যই আসবো। যার কাছে যাইতে বলবেন যাব। বড় কষ্টে আছি স্যার, রাতে ঘুমাইতে পারি না, নাকের ভিতর দিয়ে পিঁপড়ে ঢুকে যায়। আচ্ছা ঠিক আছে, আপনি কাল আসুন, কাল কথা বলবো। জি আস স্যার। মকবুল উঠে দাঁড়ালো। পর মুহূর্তে যে ঘটনা ঘটল তার জন্য নুরুল আফসার সাহেব মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। তার কাছে মনে হলো মকবুল কিছুক্ষণের জন্য হলো বদ্ধ উন্মাদ হয়ে গেছে, চিন্তা ও বিচার শক্তি পুরোপুরি লোপ পারে। তিনি দেখলেন মকবুল হিংস্র ভঙ্গিতে লাফিয়ে পা খসে খসে পিঁপড়ে মারার চেষ্টা করছে। এক পর্যায়ে সে হুমড়ি খেয়ে পড়লো টেবিলে, 2 হাতে পিষে ফেললো পিঁপড়ের শাড়ি। মকবুলের মুখে ঘাম চটচট করছে, চোখের তারা ঈষাত লাল, মুখে খুশির শব্দ করছে এবং নিচু গলায় বলছে, হারামজাদা, হারামজাদা। তার সঙ্গে কিছু বলছে না। মাথা নিচু করে দিয়াশলায় কাঠে দিয়ে দাঁত ফুটাচ্ছে। তার ভাবভঙ্গি থেকে মনে হওয়া স্বাভাবিক যে এই জাতীয় ঘটনার সঙ্গে সে পরিচিত এবং এই ঘটনায় সে অস্বাভাবিক কিছু দেখছে না। নুরুল আফসার সাহেব শালীর জন্মদিনের কথা সম্পূর্ণ ভুলে গেলেন। রোগীর দিকে হতভম্ব চোখে তাকিয়ে রইলেন। তার 2জন অ্যাসিস্ট্যান্টও ছুটে এসছে। তারা দরজা ধরে দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে বিস্ময়ের চেয়ে ভয়টাই বেশি। মকবুল হঠাৎ করে শান্ত হয়ে গেল, নিচু গলায় বলল, স্যার, মনে কিছু নেবেন না। এই পিঁপড়া জাক আমার জীবন শেষ কইরা দিছে। হারামজাদা পিঁপড়া। এক গ্লাস ঠান্ডা পানি দিবেন? ডাক্তার সাহেবের অ্যাসিস্ট্যান্ট অতি দ্রুত ফ্রিজ থেকে পানির বোতল বের করে নিয়ে এলো। একজন ভয়ঙ্কর পাগলের পাগলামি হঠাৎ থেমে গেছে, এই আনন্দে সে আনন্দিত। মকবুল পানির গ্লাস হাতে নিয়ে বসে রইল, পানির মুখে দিল না। মাথা নিচু করে বিড়বিড় করে বলল, যেখানে যাই সেইখানে পিঁপড়া। কি করবো কন? যে খাটে ঘুমাই সেই খাটে পায়া নিচে বিরাট মাটির সরা, সরা ভর্তি পানি, তাতেও লাভ হয় না। লাভ হয় না? জি না, সত্যি কথা বলতেছি জনাব, এক বর্ণ মিথ্যা না। যদি মিথ্যা হয় তাইলে যেন আমার শরীরে কুষ্ঠ হয়। আমি জনাব এক জায়গায় বসেও থাকতে পারি না বেশিক্ষণ, জায়গা বদল করতে হয়। আমার জীবন শেষ। বলেন কি? চিকিৎসায় কোনো ত্রুটি করি নাই জনাব। কেরোসিন তেলে কর্পূর দিয়ে সেই তেল শরীরে মাখছি, যদি গন্ধে পিঁপড়া না আসে। প্রথম 2-1 দিন লাভ হয়, তারপর হয় না, পিঁপড়া আসে। এমন জিনিস নাই যা শরীরে মাখি নাই, যে যা বলছে মাখছি। একজন বলল বাদুরের গু মাখলে নাকি আরাম হইব, সেই বাদুরের গুও মাখলাম। এর চেয়ে জনাব আমার মরণ ভালো। ডাক্তার সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। যে লোকটিকে শুরুতে মনে হয়েছিল কথা বলতে পারে না, এখন দেখা যাচ্ছে সে প্রচুর কথা বলতে পারে। এটাই স্বাভাবিক। গ্রামের লোকজনের প্রাথমিক ইনহিবিশন কেটে গেলে প্রচুর কথা বলতে লাগে। প্রয়োজনের কথা বাদ দিয়ে অপ্রয়োজনীয় কথাই বেশি বলে। ডক্টর সাহেব তার অ্যাসিস্ট্যান্ট দিকে তাকিয়ে বললেন, বাসায় টেলিফোন করে দাও যে আমি ঝামেলায় আটকে পড়েছি, আসতে দেরি হবে। আর আমাদের চা দাও। আপনি চা খান তো? জি, চা খাই। চা খেতে খেতে বলুন কিভাবে এটা শুরু হলো আর প্রথম কখন পিঁপড়া আপনার দিকে আকৃষ্ট হলো। একটু গোপনে বলতে চাই জনাব। গোপনে বলার ব্যাপার আছে কি? জি আছে। বেশ, গোপনেই বলবেন, আগে চা খান। লোকটি চা খেল নিঃশব্দে। চা খাবার সময় একটা কথা বলল না। তার কথা বলার ইচ্ছা সম্ভবত ঢেউয়ের মতো আসে। ঢেউ যখন আসে তখন প্রচুর বকবক করে, ঢেউ থেমে গেলে আবার সব চুপচাপ হয়ে যায়। তখন কথা বলে তার সঙ্গী। এখন সঙ্গী কথা বলছে। ডাক্তার সাহেব, সবচেয়ে বেশি ফল হয়েছে যে চিকিৎসায়, সেটাই তো বলা হয়নি। মকবুল ভাই, ওই চিকিৎসার কথা বলেন। ও তুমি বলো। এই চিকিৎসা মকবুল ভাই নিজেই বাইর করেছে। বিষে বিষক্ষয় চিকিৎসা বলতে পারে।
গুড়ের গন্ধে পিঁপড়া সবচেয়ে বেশি আসে। মকবুল ভাই করলেন কি, সারা শরীরে গুড় মাখলেন। এ তো লাভও হয়েছিল। 7 দিন কোনো পিঁপড়া আসে নাই। মকবুল গম্ভীর গলায় বলল, 7 দিন না, 5 দিন। যে নদীর মাঝখানে নৌকা নিয়ে কতদিন ছিলাম, 3 দিন আরামে ছিলাম। সাইড দিনের দিন পিঁপড়া ধরলো। এখানে পিঁপড়া গেল কিভাবে? জানি না জনাব, অভিশাপ। কিসের অভিশাপ? আপনারা গোপনে বলতে চাই। ডাক্তার সাহেব গোপনে বলার ব্যবস্থা করলেন। পুরো ব্যাপারটায় তিনি এখন উৎসাহ পেতে শুরু করেছে। শালীর জন্মদিনের কথা মাঝে মাঝে মনে হচ্ছে, খানিকটা অস্বস্তি বোধ করছে। এই পর্যন্ত কোনো রোগীর ব্যাপারে এই জাতীয় কৌতূহল তিনি এর আগে বোধ করেননি। অবশ্যই এই লোকটিকে রোগী বলতেও পারছে। কাউকে পিঁপড়া ছেঁকে ধরে, এটা নিশ্চয়ই কোনো রোগী ব্যাধির পর্যায়ে ফেলা যাবে না। ঘর থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। মকবুলের সঙ্গে দরজা ভেজান। মকবুল নিচু গলায় কথা শুরু করল। জনাব, আমি আপনারা আগেই বলছি আমি টাকা পয়সাওয়ালা লোক। আমাদের টাকা পয়সার আজকালের না। ব্রিটিশ আমলে আমার দাদাজান পাকা দালান দেয়। দাদাজানের 2টা হাতি ছিল, একটার নাম ময়না, অন্যটার নাম সুরভি। 2টি মাদি হাতি। এ প্রসঙ্গ থাক, আপনি পিঁপড়ার প্রসঙ্গে আসুন তো। আসতেছি। আমি পিতামাতার একমাত্র সন্তান, বিরাট ভূসম্পত্তির মালিক। টাকা পয়সা, ক্ষমতা, এইসব জিনিস বেশি থাকলেই মানুষের স্বভাব চরিত্র ঠিক থাকে না। আমারও ঠিক ছিল না। আপনারা যারা চরিত্রের দোষ বলেন তাই হলো। 15-16 বছর বয়সেই বিরাট বাড়ি, সুন্দরী মেয়ে ছেলের অভাব ছিল না। দাসীবাদী ছিল, দরিদ্র আত্মীয় স্বজনের মেয়ে বউরা ছিল। আমার একটা কঠিন কথা বলার শাসন করার কারো ক্ষমতা ছিল না। আমার মা অবশ্য জীবিত ছিলেন, কেউ কেউ তার বিচার নিয়ে গেছে, লাভ হয় নাই, উল্টা আমার ধমক খাইছে। আপনি বিয়ে করেন? জি, বিবাহ করছি। বিবাহ করবো না কেন? 2টি বিবাহ করছি, সন্তানাদি আছে। আসলে স্বভাব নষ্ট হইলে বিয়ে শাদী করলেও ফায়দা হয় না। মেয়ে ছেলে দেখলেই। এই দাঁড়ান 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 দাঁড়ান, আপনি আসল জায়গায় আসুন তো। আজে বাজে কথা বলে বেশি সময় নষ্ট করছেন। জি, আসতেছি। বছর 5 আগে আমার দুঃসম্পর্কে এক বোনের মেয়ের উপর আমার নজর পড়ল। 14-15 বছর বয়স, গায়ের রং একটু ময়লা, কিন্তু স্বাস্থ্য ভালো। আমার চরিত্র তো কারোর অজানা না। মেয়ের মা মেরে আগলায় রাখে, খুবই বজ্জাত মা। মেরে নিয়ে আমার মায়ের ঘরে ঘুমতো। এত কিছু কইরাও লাভ হইল না। এক রাতে ঘটনা ঘটে গেল। কি বললেন? ঘটনা ঘটে গেল? জি, আশ্চর্য ব্যাপার তো মশাই। আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে খুবই তুচ্ছ একটা ব্যাপার। জিনিসটা তুচ্ছই, কিছুই না। এই হাসবেন না, একদম হাসবেন না। হাসির কোনো ব্যাপার এখানে হয়নি। জি আচ্ছা। তারপর কি হলো, বজ্জাত সেই মা রাতেই মেয়েটাকে ইঁদুর মারা বিষ দিয়ে খাওয়াই দিল, আর নিজে একটা দড়ি নিয়ে বাড়ির পেছনে একটা আম গাছে ফাঁস নিল। আমারে বিপদে ফেলার চেষ্টা, আর কিছুই না। চূড়ান্ত বজ্জাত। আমি চিন্তায় পড়লাম, 2টা মৃত্যু সোজা কথা না, থানা পুলিশ হবে। পুলিশ তো এই জিনিসটাই চায়, এরা বলবে খুন করা হয়েছে। আপনি খুন করেননি তো? আরে না, খুন করবো কি জন্যে? আর যদি দরকারও হয় নিজের ঘরে খুন করব? কাউরে খুন করতে হলে জায়গার অভাব আছে? খুন করতে হয় নদীর উপরে, রক্ত ধুয়ে ফেলা যায়। তারপর লাল বস্তার ভিতরে ভুইরা চুন মাখায় 4-5টা ইট বস্তার ভিতর দিয়ে বিলে ফেলাই দিতে হয়। এই জন্মের মতো নিশ্চিন্ত, কোনো সম্বন্ধের ভূত কিছু জানবো না। আপনি খুনও করেছেন? জি না, দরকার হয় নাই। যেটা বলতেছিলাম সেটা শুনেন। ঘরে 2টা লাশ। আমি বললাম, খবরদার, লাশের গায়ে কেউ হাত দিবা না। যেরকম আছে সেরকম থাক। আমি নিজে গিয়ে থানায় ওসি সাহেবের ডেকে আনতেছি। ওসি সাহেব আইয়া যা করার করবেন। থানা আমার বাড়ি থেকে 15 মাইল দূর। পানসি নৌকা নিয়ে গেলাম। দারোগা সাহেব আজ থানা স্টাফের জন্য 5,000 টাকা নজরানা নিয়ে গেলাম। ইয়া দেখি বিরাট সমস্যা। দারোগা সব গিয়েছেন বেয়ালখালী ডাকাতি মামলার তদন্তে। ফিরলেন পরের দিন।
তারে নিয়ে আমার বাড়িতে আসতে লাগলো 3 দিন। বর্ষাকাল, গরমের দিন, 3 দিনে লাশ বসে একেবারে বিকট গন্ধ। দারোগা সাহেবরা নিয়ে কাঁঠাল গাছের কাছে গিয়া দেখি অদ্ভুত দৃশ্য। লাখ লাখ পিঁপড়া লাশের শরীরে, মনে হইতেছে শরীরে লাল চাদর। মেয়েটারও একই অবস্থা, হাত পা কিছুই দেখার উপায় নাই, প্রায় সব ঢাকা। মাঝে মাঝে সব পিঁপড়াগুলো যখন একসঙ্গে নড়ে মনে হয় যেন লাল চাদর কেউ ঝাড়া দিল। ডক্টর সাহেব তিক্ত গলায় বললেন, আপনি তো দেখছি খুবই বদলোক। জি না, আমার মতো টাকা পয়সা যাদের থাকে তারা আরো বদ হয়, আমি বদ না। তো তারপর কি ঘটনা ঘটলো সেইটা শুনেন। আমি একটা সিগারেট ধরাইলাম, সিগারেটের আগুন ফেলার সাথে সাথে মেয়েটার শরীরের সব পিঁপড়াগুলো নড়ল। মনে হলো যে একটা বড় ঢেউ উঠল। তারপর সব পিঁপড়া একসঙ্গে মেয়েটারে সাইরা মাটিতে নামলো। মেয়েটার মুখ সব খাইয়া ফেলছে, জায়গায় জায়গায় হাড্ডি বের হয়ে আছে। দারোগা সাহেব রুমাল দিয়ে নাক চেপে ধরে বললেন, মাবুদে এলাহি। তারপর অবাক হইয়া দেখি সব পিঁপড়াগুলো একসঙ্গে আমার দিকে আসতেছে। ভয়ঙ্কর অবস্থা। আমি দৌড়ে বাইরে আইলাম। কিছুক্ষণের মতো পিঁপড়াগুলো বাইরে আইলো, মনে হইলো আমারে খুঁজতেছে। সেই ধাক্কা শুরু, যেখানে যাই পিঁপড়া। জনাব, আপনার এই ঘরে কি একটা সিগারেট খাওয়া যায়? খাওয়া গেলে একটা সিগারেট খাইতে চাই। খান। শুকার আলহামদুলিল্লাহ। মকবুল সিগারেট ধরল, তার মুখ বিষণ্ণ। সে আনাড়িদের মতো ধোঁয়া ছাড়ছে, খুব খুব করে কাশছে। খানিকটা দম নিয়ে বলল, আমার কাশি চালো না, এই কাশি এই এখন হয়েছে কাশি। নাকের ভিতর দিয়া পিঁপড়া সব ঢুকে গেছে ফুসফুসে। ওরা ওইখানেই বসবাস করে। কেমনে বুঝলাম জানেন? কাশির সঙ্গে রক্ত আসে, আর আসে মোরা পিঁপড়া। ডাক্তার সাহেব এক দৃষ্টি তাকিয়ে রইলেন। মকবুল সিগারেটে লম্বা টান দিয়ে বলল, সিগারেট খাইতেছি যাতে ভালো মতো কাশি উঠে। কাশি উঠলে কাশির সাথে পিঁপড়ার ডিম বাইর হবে, আপনি দেখবেন নিজের চোখে। আমি ঘোষণা দিচ্ছি, যে আমার পিঁপড়ার হাত থেকে বাঁচাবে আমি তারে নগদ 2 লাখ দিব। আমি বদলোক হইতে পারি, কিন্তু কথার খেলাপ করি না। আমি সাথে টাকা নিয়ে আসছি, আপনি আমারে বাঁচান। ডাক্তার সাহেব কিছু বললেন না। তিনি তার বিশাল সেক্রেটারিয়েট টেবিলের উপরে কাছের দিকে তাকিয়েছেন। মকবুলের বাম হাত টেবিলের উপর, দুসারি পিঁপড়া টেবিলের দুপ্রান্ত থেকে সেই হাতের দিকে উঠছে। মকবুলের সেই দিকে চোখ পড়ল। সে ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আপনার কিছু করা সম্ভব না, ঠিক না ডাক্তার সাহেব? হ্যাঁ ঠিক। আমি জানতাম আমার মরণ পিঁপড়ার হাতে। মকবুল মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে আসা পিঁপড়ের শাড়ি দুটির দিকে তাকিয়ে আছে। তার চোখ চকচক করছে। সে তার বাঁ হাত আরো একটু এগিয়ে দিয়ে নিচু গলায় বলল, নে খা। পিঁপড়েরা মনে হলো একটু থমকে গেল, গা বেয়ে উঠল না। কিছুক্ষণ অনিশ্চয়তার ভুগল। মকবুল বলল, নিজ থেকে খাইতে দিলে এরা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে, সঙ্গে সঙ্গে শরীরে উঠে না, সলা পরামর্শ করে। এই দেখেন ডাক্তার সাহেব, উঠতেছে না। ঠিক, তা তো দেখছি। 2-1 মিনিটের ব্যাপার। 2-1 মিনিটে সলা পরামর্শ শেষ হইব, তখন শরীরে ওঠা শুরু হইব। হলোও তাই। ডক্টর সাহেব লক্ষ্য করলেন পিঁপড়ের দল মকবুলের বাঁ হাতে উঠতে শুরু করেছে। দুটি শাড়ি ছাড়াও নতুন এক শাড়ি পিঁপড়া রওনা হয়েছে। এই পিঁপড়েগুলোর মুখে ডিম। ডাক্তার সাহেব ভেবে পেলেন না মুখে ডিম নিয়ে পিঁপড়েগুলো যাচ্ছে কেন, এরা চায় কি, কে তাদের পরিচালিত করছে, কে সেই সূত্রধর।